কাজী নজরুল ইসলামের 121তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার রাজধানীর নজরুল কলাক্ষেত্র প্রাঙ্গণে কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কাজী নজরুল ইসলামের 121তম জন্মবার্ষিকী পালন করা হয় তথ্য সংস্কৃতি দপ্তর উদ্যোগে। সোমবার রাজধানীর নজরুল কলাক্ষেত্র প্রাঙ্গণে কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সারা বিশ্বজুড়ে করোনা প্রকোপ চলছে, রাজ্যও তার থেকে বাদ নেই। তার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে হয়। তিনি আরো বলেন, কাজী নজরুল ইসলাম এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি একদিকে স্বাধীনতা সংগ্রামী, বিদ্রোহী কবি, সাহিত্যকরা, লেখক ও দার্শনিক ছিলেন। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় কবি হলেন কাজী নজরুল ইসলাম। যেই মতাদর্শ ভাবনা সামনে রেখে সংস্কৃতি জগতে যে নতুন দিশা দিয়েছে, সেই দিশাতে সকলে মিলে মিশে কাজ করা আহ্বান জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। একই সঙ্গে ঈদ উল ফিতর উপলক্ষে রাজ্যবাসীর বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বী শুভেচ্ছা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। এই রাজ্যে মসজিদ কমিটিগুলি নিজেরাই সিদ্ধান্ত নিয়েছেন 5 জন সামাজিক দূরত্ব বজায় রেখে নামাজ আদায় করবেন, নিজ নিজ বাড়িতে শ্রদ্ধা সহকারে পবিত্র ঈদ পালন করবেন। সকলে সামাজিক দূরত্ব বজায় রেখে এই পবিত্র দিন পালনে অংশ নেবে বলে আশা ব্যক্ত করেন তিনি। কাজী নজরুল ইসলামের আজকে 121তম জন্মবার্ষিকী আমরা পালন করছি। আমরা সবাই অবগত আছি করোনা ভাইরাসের যে সংক্রমণ বিশ্ব জুড়ে, তার বাইরে ত্রিপুরাও না, তো তার কারণে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আমাদের বিভিন্ন কার্যক্রমে ভাগ নিতে হয়। কিন্তু কাজী নজরুল ইসলাম এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যিনি একদিকে স্বাধীনতা সংগ্রামী, বিদ্রোহী কবি, সাহিত্যকার, লেখক, দার্শনিক এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় কবি। ত্রিপুরা সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্বাধীনতা সংগ্রামে ওনার যে বলিদান, আমরা সবাই সেই বিষয়ে অবগত আছি। আমি আজকের দিনে কাজী নজরুল ইসলামকে স্মরণ করছি, শ্রদ্ধা জানাই। আমি আশা করি উনি যেই মতাদর্শকে সামনে রেখে, যে ভাবনাকে সামনে রেখে সাংস্কৃতিক জগতে এক নতুন দিশা দিয়েছেন, সেই দিশাতে আমরা সবাই মিলেমিশে কাজ করব এবং ভারতবর্ষের সংহতিকে আরও শক্তিশালী করব। আর তার সঙ্গে সঙ্গে আজকে ঈদের পবিত্র দিন, আমি সমস্ত রাজ্যবাসীকে, বিশেষ করে আমার মুসলিম ভাইদেরকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই এবং শুভেচ্ছা আরও জানাবো। কারণ কি, স্বতঃস্ফূর্তভাবে আমাদের এখানে যে মসজিদের কমিটিগুলো আছে নিজেরাই সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের আদরণীয় মন্ত্রী রতনলাল নাথের সঙ্গে সাক্ষাৎ করে ওনারা সিদ্ধান্ত করেছেন যে মসজিদগুলোতে 5 ব্যক্তি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে নামাজ পড়বেন এবং নিজ নিজ বাড়িতে শ্রদ্ধা সহকারে সেই পবিত্র ঈদ পালন করবেন। আমি আশা করি আমার রাজ্যের সমস্ত মুসলিম ভাইয়েরা, বোনেরা আজকের এই দিনটি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এই পবিত্র দিনটি পালন করবেন। আমি আবারও ত্রিপুরা সরকারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই পবিত্র দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই। রিপোর্ট, খবর ত্রিপুরা। সমগ্র দেশের সাথে রাজ্যেও পালিত হলো মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতর উৎসব। সরকারি নির্দেশিকা মেনে হয় নামাজ আদায়। ঈদ উল ফিতর অর্থাৎ রোজা ভাঙার দিবস ইসলামী ধর্মাবলম্বী দুটো সবচেয়ে বড়
ধর্মীয় উৎসবের মধ্যে এটি একটি। দীর্ঘ 1 মাস রোজা রাখা বা সিয়াম সাধনার পর ইসলাম ধর্মাবলম্বীর এই দুটি খুব আনন্দের সাথে পালন করে থাকে। হিজরি বর্ষপঞ্জি অনুসারে রমজান মাসের শেষে শাওয়াল মাসের 1 তারিখ ঈদ উল ফিতর উৎসব পালন করা হয়। চাঁদ দেখার সাপেক্ষে রমজানের সমাপ্তি শাওয়ালের প্রারম্ভ গণনা করা হয়। শাওয়াল মাসে চাঁদ অর্থাৎ সূর্যাস্তে এক ফালি নতুন চাঁদ দেখা গেলে পরদিন ঈদ হয়। ঈদের চাঁদ সচক্ষে দেখে তবে ঈদের ঘোষণা হয় ইসলামী বিধান। ঈদের দিন ভোরে ইসলামী ধর্মাবলম্বীরা আল্লাহর ইবাদত করে থাকে। সাধারণ ঈদের নামাজের পর ইসলামী ধর্মাবলম্বীরা সমাধভাবে মনোজাত করে থাকে এবং একে অন্যের সাথে কোলাকুলি করে ঈদের সম্ভাষণ বিনিময় করে থাকে। ইসলাম রীতি অনুযায়ী সোমবার ঈদ উল ফিতর। তবে এই বছর মসজিদ অন্যান্য বছরের ন্যায় নামাজ আদায় করা হয়নি। আগরতলা কেন্দ্রীয় টাউন জামে মসজিদ এই বছর করোনা ভাইরাসের কারণে হাতে গোনা কয়েকজনের নামাজ আদায় করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে আগরতলা কেন্দ্রীয় টাউন জামে মসজিদ আব্দুর রহমান জানান, 1 মাস রোজা রাখার পর খুশির দিন ঈদ উল ফিতর আসে। এই খুশির দিনে দেশের সকল নাগরিকের ঈদের শুভেচ্ছা জানান তিনি। ইসলাম ধর্মের বিশ্বাস সমগ্র বিশ্ব আল্লাহর পরিবারের একজন লোকের মৃত্যু হলে ঈদের খুশি স্বাভাবিকের নয় হয় না। করোনা ভাইরাসের কারণে সমগ্র বিশ্বে প্রায় 3.5 লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। তাদের জন্য এবং যারা চিকিৎসাধীন রয়েছে তাদের জন্য আল্লাহর নিকট তিনি দোয়া করেন। করোনা ভাইরাসের কারণে অন্যান্য বছরে এই বছরে ঈদ পালন করা হচ্ছে না। দেশের সাথে মানব জাতির সাথে তা করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর 1 মাস সিয়াম সাধনার পর রোজা রাখার পর আল্লাহর পক্ষ থেকে একটি খুশির দিন আসে, তেহওয়ার আসে। আজকে সেই খুশির দিন ঈদ উল ফিতর। ঈদ মানে খুশি, ঈদ মানে উল্লাস, ঈদ মানে আনন্দ। ঈদের খুশি বহিঃপ্রকাশ হয় জামায়াতের সাথে নামাজ আদায় করার মাধ্যমে। হাজার হাজার লোক একত্রিত হয়, একে অপরের সাথে আলিঙ্গন করেন, শুভেচ্ছা বিনিময় করেন। আজকের এই ঈদের দিনে সর্বপ্রথম রাজ্যের এবং রাষ্ট্রের সর্বস্তরের মানুষদেরকে জানাই ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। পাশাপাশি আজকের ঈদটা একটু ব্যতিক্রম, কেননা ইসলাম ধর্মের কনসেপ্ট হলো আল খালকু ইয়ালুল্লাহ, সমগ্র সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার। আর কোনো পরিবারের সদস্য যদি মারা যায়, স্বাভাবিকভাবে ওই পরিবারের বাকি সদস্যরা শোকাহত থাকেন, সেই দারুণভাবে ঈদ মানাইতে পারেন না, উৎসব পালন করতে পারেন না। কোভিড-19-এর কারণে আজ সারা পৃথিবীতে এই পর্যন্ত প্রায় 3.5 লক্ষ লোক প্রাণ হারিয়েছেন। তাই আজকের এই ঈদের দিনে, খুশির দিনে আমরা দেশের আইনকে রক্ষা করতে গিয়ে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে গ্যাদারিং এবং সমাবেশ মুক্ত ঈদের নামাজ আদায় করে আমরা ওই মৃত ব্যক্তিদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা এখনও কোভিড-19-এ আক্রান্ত হয়ে চিকিৎসা অবস্থায় আছে তাদের জন্য মন ভরে প্রার্থনা করছি আল্লাহ পাক যাতে তাদেরকে খুব তাড়াতাড়ি সুস্থ করে তোলেন এবং এই মহামারী থেকে সমগ্র পৃথিবীকে যাতে আল্লাহ পাক রক্ষা করেন এবং খুব শীঘ্রই সাধারণ অবস্থা আল্লাহ পাক ফিরিয়ে দেন। সারা রমজান মাস যেরকম আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করেছি, আজকের এই ঈদের দিনে এই সমাবেশকে বিসর্জন দিয়ে ঈদের ব্যাপক হারের যে উৎসব, এই উৎসবকে বিসর্জন দিয়ে আমরা আজ মানবতার পাশে দাঁড়াইতে চাই, দেশের পাশে দাঁড়াইতে চাই, রাষ্ট্রের আইনের পাশে দাঁড়াইতে চাই। আজকে আপনারা কিভাবে পালন করেছেন এই ঈদটাকে? আজকের ঈদটা মূলত পূর্বের নির্ধারিত সার্কুলার এবং নির্দেশিকা মোতাবেক মসজিদ এবং ঈদগাহে সংক্ষিপ্ত কিছু লোক সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে নামাজ আদায় করেছেন, বাকিরা বাড়িতে নামাজ আদায় করেছেন। এইভাবেই এই আইনকে, লকডাউন 4-এর আইনকে রক্ষা করতে গিয়ে এই পদ্ধতিতে আজকের ঈদ পালন হয়েছে। রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার শিক্ষা দপ্তরের উদ্যোগে কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মদিন উদযাপন অনুষ্ঠান আহ্বান জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এই ধারা আগামী দিনের সমাজে পৌঁছে দিতে হবে সকলকে। সোমবার শিক্ষা দপ্তরের উদ্যোগে কবি নজরুল ইসলামের 121তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানের এই আহ্বান জানান শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। এই দিন রাজধানীর বাণী বিদ্যাপীঠ স্কুলের হলঘরে নজরুল জন্মজয়ন্তী পালন করা হয়। এই বছর করোনার কারণে জাঁকজমকপূর্ণ করা সম্ভব হয়নি। রবি ঠাকুরের জন্মদিন শিশু বিহার স্কুলে করা হয়েছিল। একই রকম ভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে নজরুল জন্মজয়ন্তী পালন করা হচ্ছে বাণী বিদ্যাপীঠ স্কুলে। আজকের দিনে নজরুল সমানভাবে প্রাসঙ্গিক। তিনি সারা বিশ্বে সমুদ্র বহুগুণের অধিকারী ছিলেন। নজরুল ধর্মের ভেদাভেদ ভুলে মানবতার জয়গান গিয়েছিলেন বলে জানান মন্ত্রী রতনলাল নাথ। এবার নজরুল জন্মজয়ন্তী আমরা
খুব জাঁকজমক করে করতে পারিনি। করোনা এবং কোভিড-19-এর কারণে আমরা এই অনুষ্ঠান আরও বড় করে করি প্রতি বছরই। এবার আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করি। আমরা যেমন রবি ঠাকুরের জন্মদিন আমরা শিশু বিহারে করেছিলাম, সেখানেও আমরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে করেছি। কাজী নজরুলের জন্মদিন এটাও আমরা সোশ্যাল ডিস্টেন্স থাকলে এই বিদ্যালয়ে করছি। এবং নজরুলের জন্মদিনটা আজকের দিনেও উনি সমানভাবে সঙ্গীত আপনারা দেখেছেন, উদ্বোধনী সঙ্গীত গাইতে গিয়ে শিল্পীরা বলছেন জাতির নামে পর্যাপ্ত সঙ্গীত, অর্থাৎ আজকের দিনেও কত প্রাসঙ্গিক এটা এই গানের মধ্যে বোঝা যায়। এবং উনি বাংলাদেশের জাতীয় কবি হলেও সারা বিশ্বে উনি সমাদৃত এবং বিংশ শতাব্দীর অন্যতম বাঙালি কবি। উনি একাধারে কবি, নাট্যকার, সঙ্গীতজ্ঞ, উপন্যাসিক, দার্শনিক সবই ছিলেন। এবং উনি অসাম্প্রদায়িক মানবিকতার কবি। উনি ধর্মের ভেদাভেদ ভুলে মানবতার জয়গান গেয়েছেন সব সময়। এবং ওনার কবিতার একটা লাইন, মানুষের চেয়ে বড় কিছু নেই, নয় কিছু নেই। এবং উনি কান্ডারি হুঁশিয়ার কবিতা লিখেছেন, হিন্দুরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন, মানে কেন হিন্দু মুসলমান প্রশ্ন উঠেছে আজকে ঈদের দিনে, এটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন। উনি ইসলাম সঙ্গীতে যেমন গজলের পাশাপাশি অনেক সঙ্গীত ভক্তিগীতি উনি গেয়েছেন, রচনা করেছেন এবং আমাদের লোক সংস্কৃতি উজ্জ্বল করেছেন। উনি কখনো গান গেয়েছেন, কখনো পত্রিকা সম্পাদনা করেছেন, কখনো রাজনৈতিক দল গঠনের চেষ্টাও করেছেন। ওনার বহুমুখী প্রতিভা ছিল। রবি ঠাকুর জন্য একটা সম্ভ্রান্ত ঠাকুর পরিবার জন্য কবি নজরুল কিন্তু অন্যরকম। উনি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন এবং নজরুল রসুলের প্রথম বাঙালি যিনি বাংলার নবজাগরণের যে ঐতিহ্য সেটা তিনি ধারণ করেছিলেন। ওনার সঙ্গে রবি ঠাকুর রয়েছেন, উনি নিজে রয়েছেন, মহিতা মজুমদার রয়েছেন, যদুনাথ সেনগুপ্ত, এরকম অনেক কবি ওই সময় এসেছেন। উনি সাংবাদিকতার কাজ করতেন, নিজের পত্রিকাও করেছেন। এবং রবি ঠাকুর নজরুল সম্বন্ধে বলতে গিয়ে বলেছেন উনি ছন্দ সরস্বতী বল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মদিন পালন করল অল ইন্ডিয়া ডিএসও। সোমবার ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মদিন। এদিন অল ইন্ডিয়া ডিএসও, এমএসএস এবং ডিওয়াই এর রাজ্য যৌথ উদ্যোগে কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন করা হয়। এদিন কর্নেল চৌমুহনীতে পালন করা হয় নজরুল জন্মজয়ন্তী। পরাধীন ভারতের লেখনের মাধ্যমে দেশাত্মবোধক মনোভাব ছাত্র যুবদের মধ্যে গড়ে তুলেছিলেন, কিন্তু বর্তমানে এই লেখনের অভাব রয়ে গেছে। নতুন লেখক উঠে আসবে বলে আশা ব্যক্ত করেন অল ইন্ডিয়া ডিএস এর রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 121তম জন্মজয়ন্তী আমরা অল ইন্ডিয়া ডিএসও, অল ইন্ডিয়া ডিআইও এবং অল ইন্ডিয়া এমএসএস এর যৌথ উদ্যোগে সারা রাজ্যব্যাপী আমরা এই দিনটি উদযাপন করার কর্মসূচি নিয়েছি। তারই অঙ্গ হিসেবে আজকে এই কর্নেল চৌমুহনীতে আমরা এখানে নজরুলের ছবি রেখে তার প্রতিকৃতিতে মাল্যদানের অনুষ্ঠান আমরা এখন করছি। পাশাপাশি কাজী নজরুল ইসলাম পরাধীন ভারতে তার লেখনীর মাধ্যমে যেরকম করে দেশাত্মবোধক মনোভাব এই দেশের ছাত্র যুবকদের মধ্যে গড়ে তুলেছিলেন, এমনকি স্বাধীনতা সংগ্রামী যারা ছিল তারাও কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান কবিতা সেগুলি তাদেরও কষ্টসাধ্য এই আন্দোলনের মধ্যেও তাদের রিলিফ দিত। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই ধরনের কোনো রাইটার আজকে গড়ে উঠছে না। কাজী নজরুল ইসলাম যেই তার লেখনীর মাধ্যমে যেরকম করে দেশাত্মবোধক মনোভাব সৃষ্টি করত, এই রকমের আজকেও লেখকের প্রয়োজন। তাই সমস্ত
শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে যাতে নজরুল সহ বিভিন্ন সাহিত্যিক বড় মানুষের চর্চা করার সরকারি উদ্যোগে ব্যবস্থা নেওয়া হয়, সেই দিকটা সরকার যাতে লক্ষ্য রাখে সেই বিষয়ে আমরা এই সংগঠনগুলির তরফ থেকে আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি রাখছি। বিদুলকান্তি সরকার, রাজ্য সভাপতি, অল ইন্ডিয়া ডিএস। রিপোর্ট খবর ত্রিপুরা। আগরতলায় যে সমস্ত সামাজিক সংস্থা ক্লাবগুলি রয়েছে তাদের নিয়ে সোমবার জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এক বৈঠক। সদর মহকুমার শাসক, আরক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর সহ বেশ কয়েকটি দপ্তরের সঙ্গে সম্মিলিতভাবে সদরের অন্তর্গত মূলত আগরতলায় যে সমস্ত সামাজিক সংস্থা ও ক্লাবগুলি রয়েছে তাদের নিয়ে সোমবার জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বৈঠক। এই বৈঠকে পৌরোহিত্য করেন মন্ত্রী রতনলাল নাথ। ক্লাব ও সামাজিক সংস্থাগুলির বিশেষ ভূমিকা রয়েছে। সমাজের উন্নয়ন ও সমস্যা নিরসনে ক্লাবগুলির একটা বড় ভূমিকা থাকে। বর্তমানে অদ্ভুত সমস্যা জেরে প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই জায়গায় ক্লাবগুলির সহায়তা অত্যন্ত প্রয়োজন। প্রশাসন থেকে তাদের সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়েছে। করোনা বাতাসে ছড়ায় না। দৈহিক যোগাযোগ ও শারীরিক সম্পর্ক না থাকলে তাহলে এই রোগ ছড়াতে পারে না। রাজ্যের বহু মানুষ দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে, বিদেশেও রয়েছে। একই রকমভাবে রাজ্যের 30,000 মানুষ রয়েছে যারা বহিরাজ্যের। লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর ট্রেন, বিমান বা বাস পরিষেবা চালু হচ্ছে। সেই জায়গায় অসচেতনতার জন্য কিছু কিছু জায়গায় বহিরাজ্য থেকে আসা রাজ্যের বাসিন্দাদের বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না। এর পেছনে কোনো যুক্তি নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিকিৎসা থেকে গুরুত্ব দিয়েছে বাড়িতে আবদ্ধ থাকার উপর। আবদ্ধ থাকলে এই রোগের সংক্রমণ ঘটবে না। কিছু কিছু স্থানে এই নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। সরকার মানুষকে বাদ দিয়ে নয়, কিন্তু এই সময়ে ক্লাবের একটা বড় ভূমিকা রয়েছে। তার জন্য ক্লাবগুলি সহায়তা চেয়েছে প্রশাসন। সব কাজ পুলিশ ও আইন দিয়ে হয় না। আইন তৈরি লাগু করা যায়, কিন্তু কাজের কাজ করতে গেলে সহযোগিতার প্রয়োজন। এই দিনের বৈঠকে থেকে এই আহ্বান জানান মন্ত্রী রতনলাল নাথ। সদরের মহকুমা শাসক, স্বাস্থ্য দপ্তর সহ আরক্ষা দপ্তর সহ বেশ কয়েকটা দপ্তরের সাথে সম্মিলিতভাবে সদরের অন্তর্গত মূলত আগরতলা যেসব সামাজিক সংস্থা রয়েছে, ক্লাবগুলি রয়েছে, আমরা জানেন ক্লাবদের একটা বিরাট ভূমিকা রয়েছে সমাজের বিভিন্ন উন্নয়ন বলুন বা বিভিন্ন সমস্যা নিরসনে ক্লাবগুলির একটা বিরাট ভূমিকা থাকে। তো বর্তমান অবস্থায় সারা বিশ্বে এবং দেশে, রাজ্যে যে উদ্ভূত সমস্যা, এক্ষেত্রে প্রতিনিয়ত আমরা নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছি। এই ক্ষেত্রে ক্লাবগুলির আমাদের সাহায্য অত্যন্ত জরুরি। সেজন্য প্রশাসন থেকে ক্লাবগুলিকে আহ্বান করা হয়েছে তাদের সহযোগিতার জন্য। আমরা জানি করোনা বাতাসে ছড়ায় না। করোনার একদম যদি দৈহিক যোগাযোগ এবং না থাকে, দৈহিক যোগাযোগ যদি না থাকে, শারীরিক সম্পর্ক যদি না থাকে, তাহলে এটা ছড়াতে পারেই না। এবং দেখা যায় আমাদের রাজ্যে বহু মানুষ, আমাদের রাজ্যের বহু মানুষ দেশের বিভিন্ন প্রান্তে রয়েছে, বিদেশেও রয়েছে। আবার অন্যান্য রাজ্যের মানুষ যেমন ব্রিকলিন, ইটভাটাতে বা অন্যান্য জায়গায়, আগরতলা শহরে বিভিন্ন রকম নির্মাণ কাজ, যারা নির্মাণ শ্রমিক, আমরা যে বিল্ডিং করি এগুলি নির্মাণ শ্রমিক, বা গোলবাজারের বিভিন্ন রকম রয়েছে, এরা বাইরের লোক রয়েছে। আমাদের রাজ্যে রয়েছে প্রায় 30,000 লোক রয়েছে অন্য রাজ্যের মানুষ ত্রিপুরাতে। আবার আমাদের রাজ্যেরও এতদিন জানতাম না, আমরা বিভিন্ন কাজে যাচ্ছে, চিকিৎসার ক্ষেত্রে যাচ্ছে, পড়াশোনার কাজ জন্য যাচ্ছে, আবার কেউ কাজও করছে। ওই রাজ্যের মানুষজন আমাদের রাজ্যে কাজ করছে, আমাদের রাজ্যের মানুষও অন্য জায়গায় কাজ করছে। এরা যখন এখন লকডাউন কিছুটা শিথিল হওয়ার পর যখন ট্রেন, প্লেন বা বাস চালু হচ্ছে, তখন দেখা যায় যে এটা অসচেতনতার কারণে অনেকে বাড়িতে, সব জায়গায় না, কিছু কিছু অংশে বাড়িতে ঢুকতে দিচ্ছে না। নিজের বাড়িতে নিজে আসবে, ঢুকতে দিচ্ছে না।
তো অথচ এটা কোনো কারণেই নেই। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে, বিশিষ্ট বিজ্ঞানীরা বলছে, চিকিৎসকরা বলছে যে বাতাসে ছড়ায় না। সুতরাং আমি যদি ঘরের মধ্যে, এই জন্যই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সবচেয়ে গুরুত্ব দিয়েছে, চিকিৎসার থেকেও গুরুত্ব দিয়েছে বাড়ির মধ্যে যেন আমরা আবদ্ধ থাকি। যদি আবদ্ধ থাকি তাহলে এটা ছড়াবে না। তো এক্ষেত্রে কিছু কিছু জায়গায় এসব সমস্যা এসে না বুঝে, যেমন এখানে আপনার মন্ত্রীবাড়ি রোডেও একটা পত্রিকায় দেখেছি, সেখানে একটা সমস্যা দেখা দিয়েছে। তো প্রশাসন, সরকার তো কয়েকজন ব্যক্তি, সব তো হলো জনগণ। তো এই জন্য ক্লাবের ভূমিকা আমরা অতীতে দেখেছি, বর্তমানেও দেখেছি, তাদের একটা বিরাট ভূমিকা থাকে। এই জন্য তাদের সাহায্য আমাদের দরকার। সব কাজ পুলিশ দিয়ে হয় না, সব কাজ আইন দিয়ে হয় না। আমি আইন সৃষ্টি করতে পারবো, আইন তৈরি করতে পারবো, আইন লাগু করতে পারবো, কিন্তু সবটা আইন দিতে গেলে শুধু আইনের কচকচানি হবে, কাজের কাজ কিচ্ছু হবে না। তো সামাজিক উন্নয়নের ক্ষেত্রে, সামাজিক সমস্যার সমাধানের ক্ষেত্রে ক্লাবগুলির বিরাট ভূমিকা। সেজন্য এখানে যখন জেলা শাসকের উপস্থিত একটা মিটিং হয়েছিল, সেখানে আমি ছিলাম, আমাদের এমএলএ সাহেবরাও ছিলেন, আমাদের বিধায়ক সুরজিৎ দত্ত ছিলেন, বিধায়ক রতন চক্রবর্তী ছিলেন, কমিটি একটা আছে ডিস্ট্রিক্ট লেভেলে। সেখানে আমরা ঠিক করেছি, মহকুমা শাসক প্রস্তাব দিয়েছিলেন যে ক্লাবগুলিকে নিয়ে একটা মিটিং করা দরকার। তো এই জন্যে মূল উদ্দেশ্য আজকের কর্মকর্তাদের আমাদের বক্তব্য বলবো, ওনাদের সহযোগিতা চাইব, এবং কি কি ক্ষেত্রে এখানে চিকিৎসকরা রয়েছেন, স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তা, আরক্ষা দপ্তর রয়েছেন, আর যারা যারা আছেন তাদের আমরা আমাদের অ্যাপিল রাখবো, ওনাদেরও কিছু থাকলে আমরা বক্তব্য শুনবো। এটার জন্যই আজকে আসা। জেলা পর্যায় কমিটির সিদ্ধান্তক্রমে এদিন ক্লাবগুলিকে নিয়ে বৈঠক করা হয়, তুলে ধরা হয় এই সরকারি বক্তব্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার সাবরুম মহকুমার পুলিশ প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাসের মহামারীকে রুখতে বাজারে ক্রেতা বিক্রেতার নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে কিনা তা খতিয়ে দেখেছে সাবরুম থানার ওসি মুকেলেন্দু দাস। সাবরুম মহকুমার পুলিশ প্রশাসনের উদ্যোগে আজ দুপুরবেলা সাবরুম বাজারে করোনা ভাইরাসের মহামারীকে রুখতে বাজারে পথ চলতি জনগণ বাজার ঘাটের উপস্থিতিতে ক্রেতা বিক্রেতারা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে কিনা, মুখে মাস্ক পরছে কিনা এবং যানবাহনগুলিতে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে কিনা তা খতিয়ে দেখতে বিশাল পুলিশ বাহিনী নিয়ে বাজারে নেমে পড়েন সাবরুম থানার ওসি মুকেলেন্দু দাস। পুলিশ প্রশাসনের তরফ থেকে যারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতেছে না, দোকানদারের মধ্যে গ্যাদারিং আছে, গভর্নমেন্ট নোটিফিকেশন অনুসারে কোভিড-19 যে এপিডেমিক অ্যাক্ট আছে, রেগুলেশন আছে, নোটিফিকেশন আছে, এটার ভিত্তিতে আমরা যে ফাইনগুলা করা যায়, যারা মাস্ক দিছে না তাদের ফার্স্ট টাইম 100 টাকা, সেকেন্ড টাইম 200 টাকা, যে গাড়িগুলা ওভারলোডিং করবো 50%-এর উপরে ইউজ করব এদের ক্ষেত্রে 1000 টাকা, যে দোকানের ভিতরে গ্যাদারিং বাড়াইব তাদের ক্ষেত্রে 1000 টাকা করে আমরা ফাইন করতেছি। বা নিয়মে যেটা আছে আইনগতভাবে যে সার্কুলার আছে, সার্কুলার মাইনেই আমরা ফাইন ইম্পোজ করা শুরু করছি, যাতে আমাদের সাবরুম এলাকাতে যাতে গ্যাদারিং না হয়, সবাই নিয়ম শৃঙ্খলা মাইনা চলে। এটার অনুসারে আমরা আগে মাইকিং করা হয়েছে, প্রশাসনের তরফ থেকে মাইকিং হয়েছে, পুলিশের তরফ থেকে মাইকিং হয়েছে, বাজার কমিটি এবং যারা আছে তারাও জানাই দিছে। তারপরেও দেখা যায় অনেকে অহেতুক কোনো কাজ নাই আয়া গ্যাদারিং করব, নিজেরা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতো না। দোকানদার মার্চেন্ট কমিটিরাও দোকানদাররা মিটিং করে কইয়া দিছে ডিস্টেন্স মেনটেন করে সেরা জিনিসপত্র বিক্রি করতো। এক্ষেত্রে দেখা যায় ডিস্টেন্স মেনটেন করা হইতেছে না, তারা একসঙ্গে গ্যাদারিং করে জিনিস বিক্রি করতেছে। এর জন্য যারা দোকানদার এরাও দায়ী, তাদের বিরুদ্ধে আমরা ফাইন কাটতেছি। এটা কি শুধু সাবরুম বাজারেই না সারা ত্রিপুরা রাজ্যে চলছে। আমরা সাবরুম বাজারে শুরু করছি, আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা বাজারেই যেখানে যেখানে এই ধরনের রইব, বাজারে, গ্রামে, হাটে, যে যেখানে পাবো আমরা নিয়ম অনুসারে বিধি নিষেধ মাইনেই আমরা ফাইন কাটবো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।